সাপুরে, তুই এত নিষ্ঠুর হোস না, আমাদের যেতে দে। আমার ছানাটা যে কালোই ডিম ফুটে বেরিয়েছে, ঠিক মতো চলতে পারি না, তুই ওর দিকে নজর দিস না। বোকা নাগিন, অনেক খোঁজার পর তোকে আর তোর কন্যাকে আমি পেয়েছি। আমি তো এত সহজে তোকে যেতে দিতে পারি না, আর তোর কন্যাকে ধরার জন্যই তো এত কিছু করা। তোর সেই ইচ্ছে আমি কখনো পূরণ হতে দিব না। আমার প্রাণ থাকতে তুই আমার কন্যাকে ছুঁতেও পারবি না। তোর এত সাহস, তুই আমায় ধমক দিস? তবে দেখ আমি কি করি। এ কথা বলে সাপুরে একটা লম্বা তলোয়ার সাপের পিঠে বসিয়ে দেয়, আর সাপের শরীর থেকে রক্ত ঝরে। তলোয়ারেই সাপ আটকে থাকে। এসব কাণ্ড দূর থেকে রাজা দেখতে পেয়ে সেখানে চলে আসে। এসব কি হচ্ছে সাপুরে? তুমি এই সাপের পিঠে তলোয়ার বসালে কেন? আপনি আমার কন্যাকে বাঁচান রাজামশাই। এই শয়তান সাপুরে আমার কন্যাকে বন্দি করার জন্য এসব করেছে। আর সাপুরে সাপুরে একবার যদি আমার কন্যাকে বন্দি করতে পারে, তবে তবে আমার কন্যাকে বশ করবে, আমার কন্যার শক্তির ব্যবহার করবে, আর খারাপ কাজ করে বেড়াবে। কি? সাপুরের মতলব তো একদম ভালো নয়। সাপুরে, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, নয়তো আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব। এটা কি করছেন রাজা মশাই? আমি এত কষ্ট করে নাগিন আর নাগিন কন্যার সন্ধান পেয়েছি, অথচ চোখের সামনে পেয়েও নাগিন কন্যাকে ধরতে পারবো না। সাপুরে, তুমি কি যাবে নাকি তোমায় বন্দি করার হুকুম দেব? আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ রাজামশাই। আপনার জন্য আমার কন্যা আজ সাপুরের কবল থেকে বাঁচলো, কিন্তু সাপুরে এত সহজে আমার কন্যার পিছু ছাড়বে না। দয়া করে আপনি আমার কন্যার দায়িত্ব নিন। এসব কথা বলতে বলতে নাগিন মারা যায়। মা, মা, এটা কি হলো? তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে? মা! কাঁদিস না নাগিন কন্যা, তোর মা যেহেতু বলেছে, তবে আমি তোর দায়িত্ব নিব। এ কথা বলে রাজা নাগিন কন্যাকে নিয়ে প্রাসাদে ফিরে যায়। আর রাজার হাতে সাপ দেখে রানী আর রাজকন্যা ভয় পেয়ে যায়। এ কি কাণ্ড মহারাজ, আপনি সাপ নিয়ে কক্ষে এসেছেন কেন? আমাদের কন্যা তো সাপ দেখলে ভয় পায়, আর এই সাপ তো আমাদের ক্ষতি করতে পারে। না রানীমা, আমি আপনাদের মায়ের প্রাসাদে কোনো মানুষেরই কোনো ক্ষতি করব না, কারণ রাজামশাই যে সাপুরের কবল থেকে আমাকে বাঁচিয়েছেন, আবার আমার দায়িত্বও নিয়েছেন। কি, তুমি এই সাপের দায়িত্ব নিয়েছো? কিন্তু এই সাপ পালন করে আমাদের কি উপকার হবে বলো তো? রানী, এটা কোনো সাধারণ সাপ নয়, এ হলো নাগিন কন্যা। আর এই নাগিন কন্যা অনেক শক্তিশালী। ভবিষ্যতে আমাদের রাজ্যকে শত্রুমুক্ত করার ক্ষেত্রে এই নাগিন কন্যা উপকারে আসবে। তাই বলে মানুষের ঘরে নাগিন কন্যা পালবে? তবে তোমার যা খুশি তুমি তাই করো, কিন্তু এই নাগিন কন্যা যেন আমাদের কাল হয়ে না দাঁড়ায় বললাম। এই সাপে, তুই বাগানে কেন এসেছিস? দেখতে পাচ্ছিস না আমি বাগানে খেলছি? তুই এখান থেকে চলে যা বলছি। এভাবে কেন বলছো রাজকন্যা? আমি সবসময় একা একা থাকি, কোনো সঙ্গী সাথী কিচ্ছু নেই, তাই তোমার সাথে একটু খেলতে এলাম। কি, আমি তোর মতো একটা সাপের সাথে খেলবো? তোকে দেখলেই তো আমার গা ঘিনঘিন করে। তুই এক্ষুনি আমার চোখের সামন থেকে চলে যা, নয়তো তোকে মেরে তাড়িয়ে দিব। রাজকন্যার কথা শুনে নাগিন কন্যা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। একদিন নাগিন কন্যা উদাস হয়ে জঙ্গলে চলছে। হঠাৎই সে দেখতে পায় সাপুরে বিন বাজাচ্ছে, আর এক নাগ মাথা দোলাচ্ছে। আরে আরে, এই শয়তান সাপুরে আজ আবার আরেকটা সাপকে আক্রমণ করেছে। এর জন্য আমি আমার মাকে হারিয়েছি। আজ আমি আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিব। একি নাগিন কন্যা, তুই? এতদিন পর আমি আজ পুনরায় তোর দেখা পেয়েছি। আজ আর তোর রক্ষে নেই, তোকে আর এই নাগকে আমি একসাথে বন্দি করব। তোর সেই ইচ্ছে আর কখনো পূরণ হবে না, কারণ আমি এখন বড় হয়েছি, শক্তিশালী হয়েছি। আজ তোকে হত্যা করে আমি আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিব, আর নাগকেও রক্ষা করব। এ কথা বলেই নাগিন কন্যা সাপুরেকে দংশন করে, আর সাপুরে সেখানেই মারা যায়।
তোমায় অনেক ধন্যবাদ গো। আজ তোমার জন্যই আমি বেঁচে গেলাম। সাপুরের বিনের শব্দে যে অসহায় হয়ে পড়েছিলাম। এত কৃতজ্ঞ হতে হবে না। এই সাপুড়িকে হত্যা করতে পেরে যে আমি নিজেও শান্তি পাচ্ছি। কিন্তু তুমি একা এই জঙ্গলে কেন? আমার তো কোনো সঙ্গী নেই, তাই খুঁজতে বেরিয়েছিলাম। তাই বুঝি? আমারও তো কোনো সঙ্গী নেই। তুমি চাইলে আমার সঙ্গী হতে পারো। নাগিন কন্যার প্রস্তাবে নাগ রাজি হয়ে যায়। এ কি নাগিন কন্যা, তুই আজ আবার কাকে সাথে নিয়ে এসেছিস? আমাদের প্রাসাদটাকে কি সাপেদের নাগরাজ্য বানাবি নাকি তুই? হ্যাঁ, না রানীমা, ও আসলে আমার সঙ্গী। অনেকদিন পর আমি আমার সঙ্গী পেয়েছি। আমরা দুজন একসাথে থাকতে চাই। সে তো ভালো কথা। তবে তোর রানীমা যখন বিরক্ত হচ্ছে, তবে আজ থেকে তোর আর এই প্রাসাদে থাকার দরকার নেই। বাগানের পাশে গুহা বানিয়ে দিব, তোরা সেখানেই থাকবি। রাজার হুকুমে বাগানের পাশে গুহা বানানো হয়। আর নাগিন কন্যা নাগকে নিয়ে সেই গুহাতেই আশ্রয় নেয়। আর নাগের সাথে নাগিন কন্যা খুব সুখে দিন কাটাতে থাকে। আর কিছুদিন পরেই নাগিন কন্যা একটা ডিমও দেয়। ডিমের দিকে তাকিয়ে আমার বড্ড ভালো লাগছে। আমরা খুব শীঘ্রই বাবা মা হব, আমাদের বংশবৃদ্ধি হবে। সত্যি বড্ড আনন্দ হচ্ছে। তবে চলো আমরা খবরটা রাজামশাইকে দিয়ে আসি। উনি শুনলে নিশ্চয়ই অনেক খুশি হবেন। এসব বলে নাগ আর নাগিন কন্যা বেরিয়ে পড়ে। আর আড়াল থেকে সব কথা রাজকন্যা শুনতে পায়। আরে বাহ, সাপরা তো একটা ডিম দিয়ে খুব খুশিতে আছে মনে হচ্ছে। আবার বলছে বংশবৃদ্ধি করবে। দাঁড়াও, তোমাদের বংশবৃদ্ধির 12টা আমি বাজাচ্ছি। এরপর রাজকন্যা চুপি চুপি গুহার ভিতরে যায় আর ডিম খুঁজে বের করে। আর ডিমের উপর পা দিয়ে ডিমটাকে ভেঙে ফেলে। আর তখনই সেখানে নাগ চলে আসে। রাজকন্যা, এ আপনি কি করলেন? আমাদের এত স্বাদের ডিমটা ভেঙে ফেললেন, আমাদের অনাগত সন্তানকে হত্যা করলেন। এর শাস্তি আমি নিজে আপনাকে দিব। এ কথা বলে নাগ রাজকন্যাকে দংশন করে। আর রাজকন্যা মাটিতে পড়ে যায়। আর তখনই নাগিন কন্যা আর রাজা রানী সেখানে আসে। শয়তান সাপ, এটা তুই কি করলি? আমার কন্যাকে কেন দংশন করলি তুই? আপনার কন্যা আমাদের ডিম ভেঙেছে, আমাদেরকে বাবা মা হওয়া থেকে বঞ্চিত করেছে। তাই বলে তুই আমার কন্যাকে হত্যা করবি? তবে এবার তোকেও আমি আস্ত রাখবো না। এ আপনি কি করলেন রানীমা? রাগের বশে আপনি আমার নাগকে এভাবে হত্যা করলেন। আমি তো আমার অনাগত সন্তানকে হারালাম, সেই সাথে নাগকেও হারালাম। চুপ কর, আজ আমি তোকেও শেষ করে ফেলবো। রানী, ওর তো কোনো দোষ নেই, তবে ওকে হত্যা করবে কেন? তাছাড়া ওকে আমি সন্তানের মতোই ভালোবাসি। তুই এখান থেকে চলে যা নাগিন কন্যা। তোকে দেখলেই মনে হবে তোর কারণে আমরা সন্তানহারা হয়েছি। সে তো আমি যাবই, তার আগে রাজকন্যার শরীর থেকে বিষ তুলে নিব। নাগ বেঁচে থাকলে তো নাগই তুলে নিতে পারতো। এ কথা বলে নাগিন কন্যা রাজকন্যার শরীর থেকে বিষ তুলে নেয়। আর রাজকন্যা সুস্থ হয়ে উঠলেও নাগিন কন্যা লুটিয়ে মাটিতে পড়ে যায়। নাগিন কন্যা, এটা কি হলো তোর? তোর এই অবস্থা হলো কেন? রাজামশাই, নাগের বিষ আমার বিষের থেকেও শক্তিশালী। আর নাগের বিষ আমার শরীরে প্রবেশ করায় আমার এই অবস্থা হয়েছে। আর আমার মৃত্যুও খুব সন্নিকটে। এসব বলতে বলতেই নাগিন কন্যা মারা যায়। নাগিন কন্যা, এটা কি করলি তুই? আমি শত্রুতা করে তোর ডিম ভাঙলাম, আর আমাকে বাঁচাতে তুই প্রাণ দিয়ে দিলি। আমি যে কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না রে। রানী, তোরি, শোন মা তোরা, আমি দোকানের জিনিসপত্র কেনার জন্য শহরে যাব। আমার ফিরতে কদিন দেরি হবে। তোরা দু বোন একদম ঝগড়া করবি না, আর সাবধানে থাকবি। বাবা, আমি কি তোমার ছোট মেয়ের সাথে ঝগড়া করি? তোমার ছোট মেয়ে তো উল্টো আমার গায়ে পড়ে ঝগড়া করে। আহা আপু, কি শুরু করলে তুমি? বাবা এখন বাইরে যাওয়ার জন্য বের হচ্ছে, আর তুমি এসব কথা শুরু করলে? বাবা, তুমি সাবধানে যেও, আর আমাদেরকে নিয়ে ভেবো না তো। আমরা সাবধানেই থাকবো। বাবা তোরি, তুই তো খুব চালাক। সুযোগ বুঝে বাবার সামনে ভালো সাজলি।
তোর নাটক দেখলে আমি হতবাক হয়ে যাই। তুই গিরগিটির মতো সেকেন্ডে সেকেন্ডে রং বদলাস কি করে, হ্যাঁ? আহা আপু, তুমি আবার কেন আমার সাথে ঝগড়া করছো বলো তো? এসব ঝগড়া রেখে তোমার ময়লা কাপড়গুলো দাও, ধুয়ে দিব। এখন আবার মন জয় করার জন্য চেষ্টা করছিস? সত্যি তোরি, তুই গিরগিটি থেকেও কম কিছু না। এরপর রানী গিয়ে তার সব ময়লা কাপড় নিয়ে আসে, আর তোরি সেসব ময়লা কাপড় নিয়ে চলে যায়। হ্যাঁ গো, শুনছো তুমি? রফিক ভাই দোকানের কাজে নাকি বাহিরে গেছে। এটাই সুযোগ রফিক ভাইয়ের বাড়ি থেকে সব গহনাগুলো চুরি করে আনার, বলো? তুমি ঠিক বলতো তো। আগে তো রফিক ভাইয়ের দুই বউ মিতা ভাবি আর রেশমি ভাবি সবসময় মোটা মোটা গয়না পরে ঘুরতো। ওই সব গয়না যদি একবার চুরি করে আনতে পারি তবে তো আমাদের কপাল খুলে যাবে। তবে আমি আর বলছি কি, মিতা ভাবির গয়নাগুলো আমার অনেক পছন্দের ছিল গো। তাছাড়া রফিক ভাই অত বড় ব্যবসায়ী মানুষ, ওনার বাড়িতে নিশ্চয়ই অনেক টাকা পয়সাও থাকবে। তবে আর না ভেবে চলো তাড়াতাড়ি একটা পরিকল্পনা করে ফেলি। এরপর কালাম আর রাবেয়া মিলে পরিকল্পনা করতে থাকে, আর রাত হতে তারা দুজন রফিকের বাড়িতে চুরি করতে যায়। কিন্তু আলমারির কাছে যেতে না যেতে কালামের হাত লেগে একটা ফুলের টব নিচে পড়ে যায়। কে কে আমাদের ঘরে শব্দ করছে কে? আপু, এই আপু, ওঠো। আমাদের ঘরে মনে হয় চোর ঢুকেছে। বটিটা নাও, চোরকে সাহায্য করব। এই, এটা তুমি কি করলে? হ্যাঁ, মেয়ে দুটো তো মনে হয় ঘুম ভেঙে গেছে। চলো পালাই, নয়তো আর আমাদের রক্ষে থাকবে না। আহা তোরি, কি শুরু করলি তুই? রাতেও কি তুই আমাকে শান্তিতে ঘুমাতে দিবি না নাকি? হ্যাঁ, কোথায় কোথায় চোর? অযথা চিৎকার না করে ঘুমাতো। এইসব কথা বলে রানী আবারও ঘুমিয়ে পড়ে, আর তোরি ছটফট করতে করতে রাত কাটিয়ে দেয়। যত নষ্টের গোড়া হলে তুমি তুমি কি একটু দেখে শুনে চলতে পারো না? তুমি টপটা না ফেললে ওদের ঘুম ভাঙতো না, আর সবকিছু আমাদের নাগালের বাইরেও যেত না, বুঝেছ? মূর্খের মতো কথা বলো না তো। অন্ধকারে আমি চোখে দেখবো কি করে? আর কি একটু কথা শুনেছো না শুনেছো, তার জন্য তুমিও তো পালিয়ে এলে। চুপ করো, তুমি চুপ করো। এবার যা করার আমি করব, কারণ ওসব গয়না আমার চাই চাই। আরে রানী যে, কোথায় যাচ্ছিস? আর কেমন যাচ্ছে তোদের দিনকাল বলতো? সে আর বলো না চাচি, সৎ বোনের সাথে কি আর ভালো থাকা যায়? আর আমার বাবা তো সেই সৎ বোন তরিকেই ভালোবাসে। যাচ্ছে অনাথের মতোই দিনকাল যাচ্ছে আমার। সেটা তুই ঠিকই বলেছিস, তবে আমি বলি কি রানী, তোরি না থাকলে তোর বাবা তোকে ভালোবাসবে। তাই যত দ্রুত পারিস তোরিকে তোর জীবন থেকে দূর কর। বিশ্বাস কর, তখন অনেক ভালো থাকবি। সেটা তো আমিও বুঝতে পারছি চাচি, কিন্তু আমি ওই শয়তান তোরিকে কি করে আমার জীবন থেকে দূর করব? তুই চাইলে আমি তোকে সাহায্য করতে পারি, আমি তোকে বুদ্ধি দিতে পারি। তবে আর চাওয়া না চাওয়ার কি আছে, দাও দাও, বুদ্ধি দাও। এরপর রাবেয়া রানীকে একটা বুদ্ধি শিখিয়ে দেয়, আর কিছুদিন পরে রফিক বাড়িতে ফিরে আসে। মা তরি, রানী কোথায় তোরা? তরি, রানী। বাবা, তুমি ফিরেছো? তুমি শহরে থেকে কি নিয়ে এসেছো আমার জন্য? আহা আপু, বাবা তো মাত্রই বাড়ি ফিরলো, আর তুমি কি শুরু করলে? তুই চুপ কর তো, একদম ন্যাকা সাজবি না। বাবা কি নিয়ে আসবে সেটার জন্য তো তুইও অপেক্ষা করে আছিস, তাই না? হয়েছে, থাম। আমি তোদের অপেক্ষার অবসান ঘটাচ্ছি। এই নে সোনার আংটি। তোদের দু বোনের জন্য আমি দুটো আংটি কিনে এনেছি। আংটি দুটো পরে দেখতো তোদের আঙ্গুলে ঠিক হয় কিনা। না না বাবা, এখন পরবো না। দুদিন পরেই তো বকুলাপুর বিয়ে। বিয়ের দিন নতুন আংটি পরবো। এখন আংটিগুলো আমাকে দাও, আমি আলমারিতে তুলে রাখি।
রানী আংটি দুটো রফিকের হাত থেকে নিয়ে ঘরে চলে যায়। আর আংটি রাখার জন্য রানী আলমারি খুলতে চিৎকার করে ওঠে। সর্বনাশ হয়ে গেছে বাবা, তাড়াতাড়ি এদিকে এসো, আমাদের যে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মা, তুই এভাবে চিৎকার করলি কেন? বাবা, আলমারিতে আগের একটা গহনাও নেই, দেখো আমার দুই মায়ের একটা গহনাও নেই বাবা। তবে কি গয়নাগুলো চুরি হয়েছে নাকি? সেদিন রাতে শব্দ পেয়ে ডাকলাম, তুমি তো উঠলেই না। এবার দেখলে তো কি হলো। হয়েছে তোরই, তুই আর শাক দিয়ে মাছ ঢাকতে চেষ্টা করিস না। কে যে চুরি করেছে তা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আলমারির কোনায় তো তোর জামার ছেঁড়া অংশ লেগে আছে, তাই না? কি বলছিস তুই রানী? তবে কি তোরই সব গয়না চুরি করেছে? না বাবা, তোমাদের কোথাও ভুল হচ্ছে। আমি গয়না চুরি করতে যাব কেন? আর বাবা, তুমি তো ভালো করেই জানো আমি এমন কাজ করতেই পারি না। এটাই তো তোর বড় অস্ত্র, বাবার দুর্বলতা ভালোবাসাকে কাজে লাগিয়ে তুই এসব করছিস। আর গহনা চুরি করে তুই তোর ভবিষ্যতে সঞ্চয় করছিস, তাই না? কি এত সাহস তোর? আমি আর তোকে এ বাড়িতে দেখতে চাই না, তুই এক্ষুনি বেরিয়ে যা তোরই। বাবা, তুমি ভুল বুঝছো। দিদি যা বলেছে সব সত্যি বলেছি আমি, আরে কাপড়ের টুকরোটাই তার প্রমাণ। এবার তুই যাবি নাকি তোকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিব? হ্যাঁ, আচ্ছা, আমি চলে যাচ্ছি। তবে আমি একা যাব না, আমি আমার মাকে সাথে নিয়ে যাব। এই কথা বলে তোরি দেয়াল থেকে তার মায়ের ছবিটা পেরে নেয় আর কাঁদতে কাঁদতে চলে যায়। এরপর তোরি একটা গাছের নিচে ছবিটা জড়িয়ে বসে কাঁদতে থাকে। ঠিক তখনই অনেক জোরে বাতাস ওঠে আর ছবিটা হাওয়ায় ভাসতে থাকে। কি কাণ্ড, মায়ের ছবিটা এমন হাওয়ায় ভাসছে কেন? এ কি, কোথায় যাচ্ছে ছবিটা? এই ছবি, এই! এসব বলতে বলতে তোরি ছবির পিছু পিছু ছুটতে থাকে আর ছবিটা রাবেয়ার ঘরের জানালার পাশে গিয়ে পড়ে। সত্যি চাচি, তোমার বুদ্ধির তারিফ না করে পারছি না। তোমার বুদ্ধিমতো গহনাগুলো সরিয়ে তোমার কাছে রেখেছিলাম বলেই আমার সৎবোধ তরিকে চোর সাজিয়ে বিদায় করতে পেরেছি। আর জানো তো, ওর জামার অংশ ছিঁড়ে আমি আলমারিতে রেখেছিলাম যাতে বাবাকে সবটা বিশ্বাস করাতে পারি চাচি। কি, আমার ইচ্ছে করে ফাঁসানো হয়েছে? আর মায়ের ছবিটা সেটাই বোঝালো? না, আর দেরি করা যাবে না, এক্ষুনি বাবার কাছে যেতে হবে। এসব ভেবে তোরি দ্রুত তার বাবার কাছে যায় আর সবটা খুলে বলে। তারপর রফিক তোরির সাথে রাবেয়ার বাড়িতে যায়। চাচি, অনেক গল্প হাসি তামাশা হলো, এবার ওই গহনাগুলো আমাকে ফিরিয়ে দাও। আমি আসলে গহনাগুলো নিতে এসেছিলাম চাচি। তুই গয়না ফেরত নিতে এসেছিস, কিন্তু ওই গয়না তো তুই আর পাবি না, তার থেকে ভালো কিছু পাবি। কই গো, নিয়ে এসো তো জিনিসটা। চাচি, এটা কি? ছুরি দিয়ে কি হবে? আর এ দেখে রফিক হাউমাউ করে কেঁদে ঘরে যায়। এটা কি করলে তুমি রাবেয়া? তুমি আমার মেয়েটাকে এভাবে মেরে ফেললে। তোমার জন্যই আমার সংসারে এত অশান্তি। আমি তোমাদের দুজনকে ছাড়বো না। ওদেরকে কঠিন শাস্তি দিব বাবা, তাই আমি পুলিশও নিয়ে এসেছি। এরপর পুলিশ কালামার রাবেয়াকে ধরে নিয়ে যায় আর রফিক ও তরি রানের মৃতদেহের পাশে বসে কাঁদতে থাকে।